আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আপনাদের স্বাগতম। আজ আমাদের মেহমানের সাথে পরিচয় করার আগে আমি কিছু বলতে চাই। বর্ডারে চলমান পরিস্থিতি এর জন্য আমি বিএসএফ এবং ইন্ডিয়ান সরকারের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। সে সাথে আমি সাধুবাদ জানাই আমাদের বিডিআর জওয়ান ভাইদের, সেই সাথে স্থানীয় বাসিন্দাদের যারা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছেন। আরও সমবেদনা জানাই যারা আহত হয়েছেন তাদের জন্য। আসুন আমরা এক হই, এক হয়ে দেশের পক্ষে কাজ করি। আজকে আমাদের মেহমান যিনি, তার সাথে পরিচয় হই। আপনি আসুন ভাই, আসুন। আপনি কেমন আছেন? নির্লজ্জ, বেহায়া, বেয়াদ্দব। এটা প্রোগ্রাম সত্যি চলছে বলছি, ভাই। তুমি কেমন মুসলমান? এক মুসলিমের সাথে আরেক মুসলিমের দেখা লাগে, সালাম কালাম নাই, কিচ্ছু নাই, তুমি জিজ্ঞাসা করে নিলা কেমন আছেন, মানে বেয়াদ্দব। এরকম বেয়াদ্দব লোক আমি জীবনেও কখনো দেখি নাই। কি ধরনের তুমি মানুষ? তোমার লজ্জাবোধ নাই? আরে প্রোগ্রাম চলছে, প্রোগ্রাম চলুক, সমস্যা কোথায়? তুমি এই ধরনের কথা বলবা? তার মানে তুমি সালাম দিলে না কেন? এটা কি ধরনের বেয়াদ্দবি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? তোমার বাসায় কেমন আছে সবাই? পাড়া প্রতিবেশী কেমন আছে? বাচ্চা কাচ্চা কেমন আছে? সবাই শরীর স্বাস্থ্য ভালো তো? সবার দিক থেকে একবারে ভালো করে রাখিও। খাওয়া দাওয়া ভালো করে করিও, পায়খানা টায়খানা ক্লিয়ার ভাবে করিও, কোনো সমস্যা যাতে না হয় এদিকে খেয়াল রাখবা। আর অবশ্যই অবশ্যই আমার দোয়া থাকলো তোমার প্রতি। এখন তুমি প্রশ্ন করো আমাকে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো বর্ডার এলাকার বাসিন্দা, জি। ওখানকার ব্যাপারে কিছু বলুন। আমি অনেক আগে পালায় আসছি, যখন দেখলাম এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বর্ডারের মধ্যে, বিএসএফ এবং বিডিআরদের মধ্যে, আমি ওখান থেকে পালায় চলে আসছি। আমি ওখানে থাকতে পারি না। এখন আমি বর্তমানে ঢাকায় থাকি। বর্ডার এলাকা তো খুব ভালো, খুব শান্তশিষ্ট না জায়গা এলাকা। শান্তশিষ্ট না, সব সময় ওখানে একবারে ভয় থাকতে লাগে, কোন সময় কি হয়। বিগত দিনের বিষয়ে আপনি জানেন কি জানেন না আমি জানি না, ফেলানিকে মারে দেখছিলেন কি করছিল? কাটা তারের মধ্যে ঝুলে রাখছিল। আমরা সেই বিচার, বাংলাদেশের বিচার হলো না, ভালো কথা, আমরা ইন্ডিয়া পর্যন্ত গেলাম, ইন্ডিয়াটাকে খারিজ করে দিল। এটা কি ধরনের ঘটনা? মানবতার চরম লঙ্ঘন করেছেন আপনারা। ইন্ডিয়া মানবতার চরম লঙ্ঘন করেছে। আমাদের কোনো ধরনের কোনো তারা সহযোগিতা করে নাই, কিছু করে নাই। ফেলানিকে একটা নির্মমের বর্বরতা শেষ, যেখানে ধরেন আপনার একটা ফেলানির মতো মেয়েকে হত্যা করে, একটা জীবন্ত মানুষকে হত্যা করে তারা কাঁটা তারের মধ্যে ঝুলিয়ে রাখছিল। আমি তো, আমার মন চায় যে বর্ডার এলাকায় আমিও যাই। আমি অলরেডি একসময় বিয়ে করার পরে আমার বউকে নিয়ে হানিমুনে গিয়েছিলাম। হ্যাঁ, এখন যদি আপনি হানি আর মুনে যদি যান, আপনাকে মুনে পাঠায় দেবে, আর হানি আপনার বউয়ের সাথে করে নেবে। এই দুইটা মিলাই হচ্ছে হানিমুন। এটা এখন আপনি যদি কি আপনি ধরনের যাইতে কথা চান, বলছেন? আরে ভাই যে অবস্থা বর্ডারের অবস্থার বিষয়ে আমি আপনাকে কি বলবো? বর্ডারের বাজে অবস্থা এখন। যে কোনো সময় ভারত আমাদের দিকে যেভাবে করে আগাচ্ছে এবং যেভাবে করে আপনার প্রতিশোধ নিতে চাচ্ছে, মনে হয় একটা শত্রু, একটা দেশের মধ্যে একটা দেশের যুদ্ধ লাগছে। এই অবস্থা বর্ডারের অবস্থা। বর্ডারের এই ধরনের পরিস্থিতিতে আপনি কিভাবে আপনার পরিবার নিয়ে যাইতে চাচ্ছেন? একবার গেছেন ভালো কথা হানিমুনে, দ্বিতীয়বার যদি যাওয়ার আপনার ইচ্ছা থাকে আপনি কখনো যাইয়েন না। আমার পক্ষে এইটাই হচ্ছে কথা, এর থেকে বেশি আর আমি কিছু বলবো না। তা আর কি খবর? তোমার সংসার ঠিকভাবে চলছে তো? আমি আপনাকে দেখেছি বর্ডারের ব্যাপারে কথা বলার জন্য। তোমার আচ্ছা, তো বর্ডারে কি করতেন তুমি ওখানে? তো সোহেল না? তুমি সোহেল না? হ্যাঁ। খেয়াল পড়ে গেছে আমার, আসলে চশমা পরে আসি নাই তো। তুমি সোহেল? আরে এই কারণে তো আমি বলছি, চেনা চেনা লাগতেছে, তোমার কোথায় যেন দেখেছি। তুমি তো সোহেল, তোমার সাথে আগে থেকে পরিচয় আছে। বলো বাবু, বলো। আমি বলছিলাম বর্ডারে কি করতেন আগের? বর্ডারে আমি আলু চাষ করতাম। আলু চাষ করতেন? জি। আলু তো খুব ভালো জিনিস। হ্যাঁ, আলু খুব ভালো জিনিস, আলু চাষ করতাম। তো এই আলুগুলার ক্ষেত্রে যে সবচেয়ে বড় ঘটনা হচ্ছিল, সে আলু আমরা চাষ করতে করতে
ওই শালারা যে আছে ওদিককার লোকগুলা কি করে এদেরকে, আমি তো অত শিক্ষিত না, মূর্খ মানুষ, ওই যে ওদিকে যে থাকে বিএসএফ। বিএসএফ, এরা আসে আলু টালু নিয়ে যায়, যখন তাদের প্রয়োজন পড়ে আলু নিয়ে যায়, এটা নিয়ে যায় ওইটা নিয়ে যায়, পরে চাষাবাদ বন্ধ করে দিলাম, দাও চাষাবাদ করবো না, চাষাবাদ করে কোনো লাভ। আচ্ছা, এইগুলো চাষাবাদ দিয়ে খেয়াল পড়লো যে বাংলাদেশে তো মোটামুটি সবকিছু চাষাবাদ ভালো হয় আমাদের দেশে, যেমন চালের বাম্পার, ধানের বাম্পার ফলন, ঠিক আছে। পাট শিল্পটাকে ধ্বংস করতেছে কেন সরকার জানি না। আচ্ছা, আমাদের দেশে তো সুগার মিল অনেকগুলো আছে, এই সুগার মিলগুলোকে বন্ধ করে, সুগার মিল বন্ধ রাখে, যে আমরা যে সুগার বাহির থেকে নিয়ে আসতেছি, চিনি বাহির থেকে আমদানি করে নিয়ে আসতেছি, এটা দিয়ে আমাদের লাভটা কি? আমাদের যে এত কোটি কোটি টাকার সম্পদ চিনি কলগুলা যে পড়ে আছে, এই চিনি কলগুলার দিকে কি সরকার খেয়াল করে না কেন? এটা যদি চালু করে কত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এবং আমাদের রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রে থাকবে, এটাতে আমাদের অনেক উপকার হবে, এবং আমরা চিনিটা মিনিমাম হচ্ছে 60-65 টাকা কেজি কিনে খাইতে পারবো। আমরা ক্রুড বাহির থেকে কিনে নিয়ে আসতেছি, আমদানি করতেছি, এগুলা কেন করবো? আমরা আমাদের আপনি দেশে তো আমরা আমাদের চিনি কলটা তৈরি করে সুন্দরভাবে আমরা চালু করতে পারি। পাট শিল্পটাকে ধ্বংস করে দিছি। আমরা একসময় জানতাম যে গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ বলা হয়তো পাটকে। এই পাট শিল্প পাটকে ধ্বংস করে দিচ্ছেন। পাট দিয়ে আমাদের দেশে আমরা সুতা উৎপাদন করতে পারতাম। আমরা গার্মেন্টসের দিক থেকে কত অ্যাডভান্স আছি আপনি ভালো করে জানেন। তো গার্মেন্টস শিল্পটাকে ধ্বংস করার জন্য এইটাও হচ্ছে ইন্ডিয়ার একটা পায়তারা, যে তারা হচ্ছে আমাদের এই পাট শিল্পটাকে ধ্বংস, কি কয়, সরি, গার্মেন্টস শিল্পটাকে ধ্বংস করার জন্য। এর আগে রানা প্লাজা, তারপর নানান ধরনের দুর্ঘটনা হয়েছে আমাদের এই যে গার্মেন্টস শিল্প থেকে। গার্মেন্টস শিল্প দিয়ে আমরা অনেক ধরনের বৈদেশিক মুদ্রা অর্জন করি, এবং হচ্ছে সবগুলাই হচ্ছে রপ্তানি করি। তো আপনার সেই হিসাবে আমরা কেন এই জিনিসটা আমরা ইগনোর করতেছি আমি জানি না। এই জিনিসটা আমাদের খেয়াল করে সুন্দর করে যদি আবার আমরা নতুন করে যদি চিনি কল এবং এই যে আপনার হচ্ছে পাটটাকে যদি নতুন করে তৈরি করে এবং সুন্দর করে যদি আবার আবাদ করে আমরা যদি এটাকে চালু করতে পারতাম, তবে আমাদের দেশ মনে হয় খুব সুন্দর এবং সমৃদ্ধশালী একটা দেশের মধ্যে আপনি পরিণত থামেন হতো। তো। কি থামবো কেন? এর মধ্যে আবার আরো অনেক কথা আছে ভাই। এগুলাতে আপনাকে ধরেন আমি আমাদের দেশের লবণ আমরা তৈরি করি। আমাদের দেশে লবণ 40 টাকা কেজি কিনে খাইতে হয়। কেন ভাই? সব লবণ প্যাকেটজাত লবণ হচ্ছে, খোলা লবণ পাওয়া যায় না। গরুকে খাওয়ানোর জন্য প্যাকেট লবণ কিনতে হচ্ছে। এখন প্যাকেট লবণের দাম দেখেন। প্যাকেট লবণের বিষয়ে দেখেন এখন কি হচ্ছে, প্রিমিয়াম সল্ট, তারপর কি হচ্ছে ভেকুয়াম সল্ট। আমাদের প্রিমিয়াম ভেকুয়ামের দরকার নাই তো, আমাদের অরিজিনাল যে লবণ আছে সেই লবণেরই দরকার, এবং সেই লবণের আয়োডিন মাত্রাটা ঠিক রাখে আমাদেরকে এই লবণটা রাখা উচিত। আমরা মনে আছে আপনার, কি জানেন কি জানেন না, ছোটকালে যখন আমরা পান্তা ভাত খাইতাম, পান্তা ভাত খাওয়ার সময় লবণের নিচে যায় দেখা একটা হচ্ছে কিছু মাটি জমে যাইতো, এই মাটিটা যখন ফেলাই দিতাম তখন কি সুন্দর করে। এইবার আসেন আপনি আপনি সুন্দর করে আমার অনুষ্ঠানের মায়ের বাপ করে রেখে দিয়েছেন, রাখেন। মারি আমার কথা শুনেন। এই যে রাইস কুকার বের হয়, আমরা ছোটকালে মার ভাত খাইছি, আপনিও খাইছেন মনে হয়, মনে আছে। স্কুল যখন যাইতেন, স্কুলে থেকে আসার সময় মারের সাথে ভাত খাইতেন, সে মার গেল কই ভাই? সে মারটাকে খাইয়ে ফেলাইলো হচ্ছে রাইস কুকার। রাইস কুকার, এই অত্যাধুনিক জিনিসপত্র বের হচ্ছে ভালো কথা। আমাদের দেশে দেখেন আপনি কুলা, এগুলো আমাদের বাচ্চাদেরকে বা আমাদের নেক্সট প্রজন্ম যারা আসবে, তাদের পরের প্রজন্ম আসবে, কুলা চিনবে না, তারা ঢেকি চিনবে না, তারা হচ্ছে যারা দেখেন আপনি লাঙ্গল চিনবে না, তারা যারা দেখেন হচ্ছে আপনার নৌকা চিনবে না, সবকিছু বিলীন হয়ে যাচ্ছে। তাই এইভাবে যদি আমাদের দেশি জিনিসগুলা, দেশি ঐতিহ্য যদি আমরা হারাইতে বসি, তাহলে আমরা বাঙালি জাতি আমরা কিভাবে নিজেকে পরিচয় দেবো যে আমরা বাঙালি জাতি? শুধু পয়লা বৈশাখ পালন করলে যে বাঙালি জাতি হবে এমন না তো। বৈশাখের সাথে অনেক কিছু জড়িত আছে, এগুলা নিয়ে আমাদেরকে ভাবা উচিত এবং সুন্দর করে জীবনযাপন করা উচিত। বাঙালি ঐতিহ্য ধরে রাখা উচিত। আমরা হচ্ছে শুধুমাত্র কিছু কিছু দিনে মনে হয় আমরা আমাদের শহীদদেরকে মনে করি, যেমন 21শে ফেব্রুয়ারি মানে মাতৃভাষা দিবস, ওই দিন হচ্ছে আমরা শহীদদেরকে স্মরণ করি। তারপর হচ্ছে 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এগুলাতে হচ্ছে আমরা খেয়াল করি, আর বাকি দিনগুলোতে তো আমরা খেয়াল করি না ভাই। কেন আমরা ভুলে যাই তাদেরকে? 1971 সালে তারা তাজা রক্ত দিয়ে আমাদেরকে মাতৃভাষা বাংলা তারা উপহার দিয়ে গেছে, তারপর আমরা তাদেরকে ভুলে যাচ্ছি দিন বাই দিন। এগুলো আমরা কেন ভাই? আমাদের স্কুলের অবস্থা দেখেন, হ্যাঁ, শিক্ষা থেকে খেয়াল পড়ে গেল ভাই। সেদিন গেল স্কুল থেকে একটা পিকনিক বাস যাচ্ছে, পিকনিক বাসের অবধি আমরা আমাদের স্বর্গে পরিচ্ছন্ন রাখতে পারি না। কি কারণে দেখেন, ওই যারা পিকনিক বাসের মধ্যে উঠছিল সবাই স্টুডেন্ট, প্রায় 9-10 এর স্টুডেন্ট গুলাই উঠছিল। তার মধ্যে হচ্ছে তাদেরকে নাস্তা দেওয়া হলো, নাস্তার মধ্যে কি ছিল, ডিম ছিল, আর হচ্ছে আপনার পাউরুটি ছিল, একটা করে কলা ছিল। রাস্তার সাইডে ভাই বাস দাঁড়ায় আছে, সেই কলা খায় খায় চোখাগুলো রাস্তার আপনি মধ্যে। আপনার কথা আমার আমাকে কথা শুনুন, আমার গায়ে হাত দিবেন না। আরে ভাই আমার কথা শেষ আপনি করতে দেন, আর কথা শেষ করতে দেন। আপনার কথা রাস্তার মধ্যে কলা খায় খায় রাস্তার মধ্যে চোখা ফেলায় রাখতেছে। তো যাই আমি হেডমাস্টারকে ধরলাম যে ভাই, এই যে যদি আমরা বাংলাদেশটাকে যদি সুন্দর আকারে পরিষ্কার যদি রাষ্ট্র দেখতে চাই,
তবে এই ধরনের কেন সিচুয়েশন থাকবে ভাই? আপনার স্টুডেন্টগুলা কলা খায় টোকাটা বাইরে ফেলাচ্ছে কেন? যে প্যাকেটে নাস্তা দিচ্ছেন সে প্যাকেটে করে নিয়ে যায় ডাস্টবিনে তো ফেলাই দিতে পারতো। তাহলে যদি শিক্ষকরা যদি আমাদেরকে শিক্ষা যদি দিতে না পারে পরিষ্কার পরিচ্ছন্নতা, তাহলে কিভাবে হবে ভাই? এগুলো জিনিসগুলো আপনাদের খেয়াল করতে লাগবে। আর আপনি হচ্ছে আমাকে কথা বলতেই দিচ্ছেন না, কথা থামায় দিচ্ছেন, কথা থামায় দিচ্ছেন। আপনি আমাকে ডাকছেন কেন? আপনার কথা বলার সন্তান জন্য তো কয়টা? আমি কথা বলার জন্য। আমার সন্তান 8টা। 8টা সন্তানকে কি আপনি শিক্ষা দিয়েছেন? 100% শিক্ষা দিছি, তাদেরকে উচ্চ শিক্ষিত করছি। আপনার সন্তানেরই তো কলার চোজা রাস্তায় ফেলছে। না, আমার সন্তান সেই স্কুলে পড়ে না, যে স্কুলে কলার টোকা রাস্তায় ফেলে। ওই স্কুলে আমার সন্তান পড়ে না। সে কেমন ধরনের স্কুলের এটা পরিবেশ, তার হেডমাস্টার কেমন, বা তাদের ভাইস প্রিন্সিপাল কেমন, তাদের স্কুল টিচার কেমন, তারা যদি শিক্ষাটা দিত আজকে তারা কিন্তু রাস্তাঘাটে এরকম করে আমি নোংরা করতে পারতো না। আমরা ড্রেনেজ ব্যবস্থার কথা বলি, ড্রেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, সরকার বিশাল বড় বড় ড্রেন বানায় রাখছে। আমরা কি করি, আবর্জনাটা হচ্ছে ডাস্টবিনে না ফেলাই নিজে ফেলাই দিচ্ছি হচ্ছে আপনার হচ্ছে কি কয় ড্রেনের মধ্যে। তো ড্রেন জাম লাগতেছে। ড্রেন জাম লাগলে কি হবে? নাম্বার 2 হচ্ছে আপনার কি কয় হচ্ছে ড্রেনের পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে না। বন্যা যখন হবে, বৃষ্টি যখন আসবে, ওখানে দেখা যাবে আমাদের জলাশয়ের মধ্যে থাকতে লাগতেছে। জলাশয়ে যখন থাকবেন তখন মশা ডিম পারবে। যখন মশা ডিম পারবে, মশা থেকে আপনার ডেঙ্গু ছড়াবে। ডেঙ্গু ছড়ালে মানুষের অসুখ বাড়বে। অসুখ বাড়লে মানুষ হচ্ছে হাসপাতালে যাবে। হাসপাতালে যাওয়ার পর দেখবেন হাসপাতালে বেড নাই, বেড মাটিতে ঘুমায় আছে মশারি টাঙ্গায়। এখন যারা মশারি পায় নাই তারা এইভাবে আছে। ওই ডেঙ্গু মশা কামড় দিয়ে আরেকটা মানুষকে যখন যায় কামড় দিচ্ছে, সুস্থ মানুষকে, তারও ডেঙ্গু ধরে যাচ্ছে। সে হাসপাতালে গেছে একটা রোগী দেখতে, সে নিজে রোগী হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করতাম তবে আমাদের জন্য খুব ভালো হইতো। নাম্বার 2, কথা শেষ করতে দেন ভাই। আপনি কথার মধ্যে সাইকেল চালাবেন না, কথা বলতে দিচ্ছেন না কেন? ভারত আমাদেরকে প্রতিবার এরকম শুকনা মৌসুমে, আমাদের নদীমাতৃক দেশ, আমাদের নদী শুকনো হয়ে থাকে, অথচ হচ্ছে ভরা মৌসুমে হচ্ছে পানি দিয়ে একবার আমাদেরকে বন্যা করে ছাড়া দেয়। আমাদের ছোট ছোট যেগুলা এই নিচু এলাকা আছে সেই শহরগুলোকে প্লাবিত করে দিচ্ছে। ইভেন এমন আপনি দেখছেন সিলেট, রংপুর, এ ধরনের অনেক জায়গা আছে যে জায়গাগুলো পানিতে প্লাবিত হয়ে গেছিল। তো এরকম শহর ভিত্তিক যদি বন্যা হয়, তাহলে এই যে আপনার হচ্ছে যে আমরা যে পানির যে ন্যায্য হিস্সা চাইতে যাব কেন? আমার পানি আমি নিচ্ছি, আমি হিস্সা চাবো কেন? তারা সুইচ গেট বানায় রাখছে, ফারাক্কাবাদ বানায় রাখছে। তারা যদি হচ্ছে বন্যার সময় পানি দেয় এবং শুকনো মৌসুমে পানি না দেয়, তাহলে সেই ফারাক্কাবাদের লাভ কি আমাদের? আপনি উত্তর দেন। দর্শক, আমরা বর্ডার পরিস্থিতির উপর কথা বলার জন্য একজন মেহমানকে ডেকেছিলাম। আমার যতটুকু জানা যে উনার আদি নিবাস বর্ডার কেন্দ্রিক, বর্ডার এলাকা উনার নিবাস ছিল। আমি জানতাম ওখানকার অবস্থা সম্পর্কে উনি অনেক ভালো ভালো অবগত। উনাকে ডাকছি বর্ডার পরিস্থিতির উপর আলোচনা করার জন্য। উনি দেশের পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিস্থিতির উপর অনেক অভিজ্ঞ মনে হয়, তা জানি না। একটা ব্রেকের পরে দেখি বর্ডারের ব্যাপারে উনার প্যাট থেকে কিছু বের করা যায় কিনা। আপনাদের স্বাগতম, আসুন ভাই। আমি যার জন্য আপনাকে ডাকছি, যে কথা বলার জন্য আপনাকে ডাকছি, আসলে কি বলবো, আপনি আপনার কথাই বলছেন, কিন্তু আপনার এলাকার পরিস্থিতি সেটার কথা বলছেন। আপনি কি অবস্থা, ওখানে কি ব্যবসা করতেন? আলুর ব্যবসা করতেন। ওখান থেকে চলে আসার উদ্দেশ্য বললেন যে ওখানে আলু চুরি হয়ে যায়। এখন কোথায় বর্তমানে অবস্থান করছেন? বর্তমানের কথা বাদ দেন, এখন কোথায় আছি এখন কথা বলি। দেখেন, আমরা ইন্ডিয়া আমাদেরকে দিন বাই দিন আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে। একের পর এক আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, সবকিছু করে যাচ্ছে, ঠিক আছে? তারপরেও আমরা বলি ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট। আসলে আপনি বুকে হাত দিয়ে বলেন তো ইন্ডিয়া বয়কট করেছেন? দেখেন, আপনি আপনার বাসায় জি বাংলা, স্টার জলসা, বিশেষ করে এই 2টা চ্যানেল তো আপনার বাসায় দেখেই ভাই। তারপর আসেন স্টার প্লাস, তারপর একাধিক চ্যানেল আছে যে চ্যানেলগুলো আমরা দেখি। আমাদের দেশে আমরা আমাদের স্বদেশী চ্যানেল একটাও আমরা দেখি। এর কারণটা কি? এর কারণটাই একটাই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের মাথার মধ্যে তারা এমন ভাবে এইটা প্রবেশ করায় দিছে যেটা না দেখলে আমাদের চলবেই না। এমনও হয়ে যাচ্ছে, এখন দেখেন আমরা ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট করি।
ইন্ডিয়ার কোন প্রোডাক্টগুলো আমরা ছেড়েছি ভাই? আপনি দেখাইতে পারবেন একটা প্রোডাক্ট ছেড়েছি? আপনি বুকে হাত দিয়ে বলুন। আমি ছেড়েছি। প্রতিটা জিনিস আমাদের হচ্ছে রক্তের সাথে মিশিয়ে দিছে তারা এমনভাবে। যেমন ইন্ডিয়ান কেবল চ্যানেলগুলোর কথা বলি, এই চ্যানেলগুলোর দেখেন আপনি জি বাংলা, জি টিভি, স্টার মুভি, স্টার বাংলা, স্টার জলসা, তারপর চলে যান স্টার প্লাস। এগুলা বাদে মনে হয় বাংলাদেশের লোক থাকতেই পারবে না, বাংলাদেশের জনগণ থাকতেই পারবে না। তো এমনভাবে আসক্ত করে ছাড়ছে আমাদেরকে এবং আমাদের মিডিয়াকে এবং আমাদের সম্পূর্ণরূপে আমাদের কালচারটাকেই তারা অন্য দিকে নিয়ে যাচ্ছে। যেমন দেখেন তাদের যত ধরনের অনুষ্ঠান আছে, তাদের যত ধরনের কাজ কাম আছে, সবকিছু আমরা কিন্তু মুখস্থ আমাদের। আজকে উমুক পূজা, কালকে উমুক পূজা, কালকে এইটা, পরশুদিন এইটা, পরশুদিন এইটা হবে, তারপরে এইটা হবে, তারপরে এইটা হবে, অল এভরিথিং আমাদের মুখস্থ। অথচ আমাদের জিনিস আমাদের দেশের মধ্যে আমাদের যেটা ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি ছিল একটা, ইত্যাদিটাকে আমরা ধীরে 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 হারাইতে বসেছি। কোন দিন ইত্যাদি দেয় আমরা জানি না, আমাদের জানারও প্রয়োজন মনে করি না। আগে ছায়াছন্দ দিত, মানুষ যে দেখতো, সে সময়কার প্রেক্ষাপট আলাদা ছিল। এখন আমাদের আপনার হচ্ছে কি কয়, সেরকম ধরনের ছবিও তৈরি করে না, মানুষ দেখেও না। কারণ ইন্ডিয়ার ভিতরে এমনভাবে ঢুকে গেছে, তামিল ছবি আছে, ইন্ডিয়ান মুভি আছে, তারপর হচ্ছে আপনার কি কয় ভোজপুরি চ্যানেল আছে, কত ধরনের ছবি দেখবেন, দেখাই যাচ্ছে। কিন্তু আসলে আমরা কি পরিবর্তন হতে পারছি? আমরা কখনো পরিবর্তন হতে পারবো না। আমরা ইন্ডিয়ার সাথে এমনভাবে মিশে গেছি যে ইন্ডিয়া বয়কট মুখ থেকে বলি, ইন্ডিয়া বয়কট মুখ থেকে বলি, ইন্ডিয়া বয়কট করতে পারবো না। বর্ডারের যে পরিস্থিতি, যে সিচুয়েশন, গতকালকেও খুব ভয়ঙ্কর ধরনের একটা সংঘাত হয়েছে, যে সংঘাতে কিছু বাংলাদেশি সাধারণ জনগণ আহত হয়েছে। এটার বিষয়ে আপনি কি বলতে চান? এটার বিষয়ে আমি বলতে পারবো, তারা চরম বেয়াদ্দপ। বিএসএফরা যারা আছে তারা চরম বেয়াদ্দপ, সব সময় আমাদের পিছনেই লাগে থাকে। অথচ দেখেন আমাদের যারা বিডিআর যারা আছে, তারা কিন্তু কখনো এই ধরনের কোনো কাজ করে না। তারা আমাদের রাষ্ট্রটাকে কি যে মনে করে জানি না, কিছুই মানে ওরা মনেই করে না যেটা একটা আলাদা দেশ, আলাদা রাষ্ট্র। কেন এই ধরনের, কেন তারা আমাদের ভাইকে মারে ফেলাচ্ছে, আমাদের ওই যে সম্পদ নিয়ে যাচ্ছে, আমাদের জায়গা সেদিন দেখলাম একটা আপনার জায়গা ছিল সেটাও দখল করে নিল। এগুলো কি ধরনের নির্লজ্জতার একটা চরম সীমা লঙ্ঘন করছে তারা। আর এইটা হচ্ছে ভদ্রতা কাকে বলবেন? তারা ভদ্র কি তারা? তারা যদি ভদ্র থাকতো তবে কখনো এই ধরনের কাজ করতে পারতো? প্রথমে বললাম ফেলানি হত্যাকাণ্ড, এই ফেলানির মতো কত ফেলানি হত্যাকাণ্ড ঘটতেছে যেটা আমাদের অগ্রচরে আছে, আমরা জানি না, আমাদের চোখের আড়ালে আছে। প্রতিনিয়তই আপনার বর্ডারের মধ্যে মানুষ মারা যাচ্ছে, এই মারা যাচ্ছে, সেই মারা যাচ্ছে, গরু আনতে গেছে একটা রাখালকে মারে ফেলাচ্ছে, একটা কৃষককে মারে ফেলাচ্ছে। আপনি বর্তমানে এই কোথায় ধরনের, থাকেন? আমি বর্তমানে ঢাকায় থাকছি এখন। ঢাকায় কি করছেন? ঢাকায় ভাই খুব কষ্টে দিন যাপন করছি। কেন কষ্ট? কারণ আমি তো ভাই চাষি মানুষ, আমি চাষাবাদ বাদে তো আমি কিছুই জানি না, এই কারণে আমি কষ্টে আছি। ঢাকাতেও কি চাষ করেন? ঢাকায় কি চাষ করবো ভাই? ঢাকায় তো চাষ করার মতো জায়গাই নাই। আপনি কি করছেন ঢাকায়? ঢাকায় তো পরিবেশ, আপনি যে নিঃশ্বাস নেবেন সেই নিঃশ্বাসও নেওয়ার মতো পরিবেশ নাই। বিশাল বড় বড় দালান কোঠা, এরা দেখেন এরা কি ধরনের চোর, বিশাল বড় বড় দালান কোঠা বানায় দিয়ে সূর্যের আলোটাকে চুরি করে নিয়ে যাচ্ছে। সাধারণ যারা যারা তাদের ঘরের পিছনে যারা আছে, যারা ধরেন ছোট বাসা বানায় আছে, তাদের মধ্যে সূর্যের আলো পর্যন্ত যায় না, এরা তো আরেকটা চোর। বড় বড় বিশাল দালান কোঠা বানায়, সূর্যের আলো পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে। তো সেখানে আপনি আবাদ কি করবেন ভাই? এই হলো অবস্থা। হ্যাঁ, দর্শক, আমাদের অতিথি ঢাকায় ঢোকা মাত্রই যে ঘটনাটা আমার ঘটলো, দেখো আমি ঢাকায় নামলাম ভাই, আমার তো সেরকম স্বয়ংসম্পূর্ণ আমি কিছু ছিলাম না। আমার একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে আমার কিছু টাকা পয়সা ছিল, এবং আমার কিছু কাপড় টাপড় ছিল। ভাই আমি স্টেশনে নামলাম, স্টেশন থেকে নামার সময় একটা রিক্সাকে বললাম, ভাই যাবা নাকি অমুক জায়গায়? তো বললো হ্যাঁ যাবো। তো রিক্সাতে ওঠার পর রাস্তার মধ্যে আমাকে কয়েকটা ছেলে আটকাইলো। আমি ভাবছি মনে হয় ঠিকানা জিজ্ঞেস করবে, এই কারণে আটকাইলো। আটকাই কয় তোর কাছে কি আছে সব বাইর কর। ভাই আমার যেটা ব্যাগ ছিল ব্যাগটাও নিয়ে গেছে, একটা শার্ট পরেছিলাম শার্টটাও নিয়ে গেছে। ভাই আমার কাছে খালি প্যান্টটা ছিল,
প্যান্টটা খালি ছাড়ে দিয়েছে, বাকি জুতা টুতা যা ছিল সব নিয়ে চলে গেছে। আপনার 8টা সন্তান, আপনি আপনার বউ সহ 10 জন মিলে যদি তাদেরকে ধরতেন, হ্যাঁ তাদেরকে তো সেখানেই হত্যা করে দিতে পারতেন। ভাই, তাদের কাছে ধারালো অস্ত্র ছিল ভাই। আমি চিক 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 করতেছি। আমি কিভাবে আটকাইতাম তাদেরকে? আমাকে আটকানোর মতো শক্তি আছে না? তাদের সাথে কি আমি পারবো? আপনি আপনার দেশের বাসা বর্ডার এলাকায় আপনি চলে যান না কেন? সেখানে গেলেই তো আপনি ভাই শান্তিতে থাকতে সেখানে পারবেন। গায়ে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি আগেই বললাম যে আমার যত সম্পদ ছিল কিছু নাই ভাই। ওখানে আমি সর্বহারার মতো অবস্থা। তো ঢাকায় আসে সর্বহারার মতোই আছি। যদি এর মধ্যে যদি সরকার আমার দিকে যদি কিছু খেয়াল টেয়াল করে, তাহলে হয়তোবা আমি সুন্দরভাবে জীবন যাপন করতে পারবো। আমাকে ৫-১০ একর যদি জায়গা দিয়ে দেয়, আমি ওর মধ্যে আলু আবাদ করতে পারবো। ১০ একর জায়গা হইলেও হয়ে যাবে। এটুকু জায়গা যদি আমাকে দেয়। ১০ একর জায়গা? আপনি আপনি এমন ভাবে চমকে উঠছেন, আপনি মানে কি ১০ মাথা একর। খারাপ? ১০ একর জায়গা আপনি আপনি দেখছেন? আপনি এমন ভাবে বললেন, মানে ১০ একর জায়গা মানে অনেক বেশি কিছু চাই বসলাম। সরকারের কাছে কি ১০ একর জায়গা আমি চাইতে পারি না? আপনি আপনার বর্ডার এলাকায় আপনি যাইতে চাচ্ছেন না। আপনার বাসা ওই বর্ডারের এখানে। আপনি যান ওখানে সীমা টান করে। বাংলাদেশের নো ম্যানস ল্যান্ডের মধ্যে তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে। আপনি ওখানে যেয়ে আপনার অধিকার প্রতিষ্ঠা করেন। আরে আপনি তাদের জায়গা পর্যন্ত আরে দখল করে ভাই, নিয়ে আপনি আবাদ শুরু করেন। আমি অধিকার প্রতিষ্ঠা করতেই গেছিলাম ওখানে। ওখানে আমি সেই ব্যক্তি যে সেন্ডু গেঞ্জি পরে একা বিএসএফ গুলাকে খেদাইছি। আপনি কি মনে করলেন আমি সাহস নাই আমার? প্রচুর সাহস। কিন্তু ভাই যখন বন্দুকের গুলি থাকে জানের সবার ভয় আছে। এই কারণে ভাই আমি পলায়ন করে পালাই আসছি। দর্শক, এই ধরনের লোক যারা বর্ডার এলাকায় থাকে, তাদের মনের মধ্যে সাহস আছে না দুঃসাহস আছে, এটা বুঝতে পারতেছি না। তবে এতটুকু আমি বলতে পারি, যে যেখানে আছে তাকে সেখানেই মানায়। উনি বর্ডার এলাকা থেকে ঢাকাতে এসেছেন, মানবেতর জীবনযাপন করছেন। আজ যদি এখানে থাকতেন, তার অধিকার প্রতিষ্ঠা করে তিনি যদি ওখানে বুক চেপিয়ে খাড়া হয়ে থাকতেন, তাহলে আজ এই ধরনের পরিস্থিতি করার সাহস পার্শ্ববর্তী দেশের কোনো বিএসএফ, কোনো সরকার পারত না। আল্লাহ হাফিজ।